বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাক্রমে দুনিয়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তাবিয়া আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আগামী দিনগুলোতেও যেন আমরা সুস্থ ও নিরাপদে থাকতে পারি, এটাই থাকবে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের প্রার্থনা। এই মহামারীকালীন সময়ে আমরা যারা ঘরে বসে অলস সময় কাটাচ্ছি, তাদের সময়টাকে একটু কাজে লাগানোর জন্য আমাদের এই ক্ষুদ্র অনলাইন ভিত্তিক ক্লাসের ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি তোমরা এর থেকে উপকৃত হবে। প্রথমে আমি যেটা জানিয়েছিলাম, আমি তোমাদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ম্যাডাম। তোমরা আমার সাথে যখন সরাসরি ক্লাস হয়েছিল তখন আমরা একসাথে ক্লাস করতাম। তো এখন যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাসে, তাই নতুন করে আবার পরিচয় দিলাম। তো আজকে যে কোর্সটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, সেই কোর্সটি সম্পর্কে এখন বলবো। তোমাদের জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, সেটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, দেখো, প্রেজেন্টেশনের শুরুতেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাসেস অফ দুনিয়া কলেজ, ঢাকা। যে কোর্সটি আলোচিত হবে সেটি হচ্ছে বিবি অনার্স থার্ড ইয়ারের জন্য, যারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্য। কোর্সের নাম হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই কোর্সের চ্যাপ্টার 1 আজকে আলোচনা করব, এবং চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্টারেস্ট রেট অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পারছো যে এখানে ইন্টারেস্ট রেটের কিছু ডিটেলস, পাশাপাশি রিস্ক প্রিমিয়াম, এই সকল বিষয় আলোচিত হবে। আচ্ছা, দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত তোমাদের যে সিলেবাসটি আছে, সেখানে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কি কি টপিকস নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে ডিটারমিনেশন অফ লেভেলস অফ ইন্টারেস্ট রেটস, রিস্ক অ্যান্ড রিস্ক প্রিমিয়াম, রিয়েল ভার্সেস নমিনাল রিস্ক, রিটার্ন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভ্যালু অ্যাট রিস্ক। এখন চলে যাব এর কিছুটা ডিটেলস। প্রথমেই জেনে নেই যে ইন্টারেস্ট বিষয়টা কি। আচ্ছা, যে কোনো দেশের অর্থনীতিতে দুটো শ্রেণী থাকে। একটা হচ্ছে উদ্ধৃত শ্রেণী বা সারপ্লাস ইউনিট, আরেকটি হচ্ছে ঘাটতি শ্রেণী বা ডেফিসিট ইউনিট। আচ্ছা, এখন এই ঘাটতি শ্রেণী যেটা করে, তারা উদ্ধৃত শ্রেণীর কাছ থেকে তাদের উদ্ধৃত অংশের অর্থটুকু তারা লোন হিসেবে নেয়। বিনিময়ে উদ্ধৃত শ্রেণী ঘাটতি শ্রেণীর কাছে যে তহবিলটা তারা দিল, তার বিনিময়ে কিছু অতিরিক্ত অর্থ প্রত্যাশা করে। এই অতিরিক্ত অর্থটি হচ্ছে ইন্টারেস্ট, এবং এর শতকরা প্রকাশকে বলা হয় ইন্টারেস্ট রেট। এখন দেখা যাক এই ইন্টারেস্ট রেটটা যখন আমরা ক্যালকুলেশন করব, তখন কি কি ডিটারমিনেন্টস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমি প্রথমে ইন্টারেস্ট রেটের একটা সংজ্ঞা দিয়েছি, দেখো, যেখানে বলা হচ্ছে an interest rate is a rate of return promised by the borrower to the lender. তাহলে সংজ্ঞাটা পড়েই তোমরা বুঝতে পেরেছো, এতক্ষণ আমরা ইন্টারেস্ট রেটের যে ডিটেলসটা বলেছিলাম সেটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন দেখছি ডিটারমিনার্স গুলো। ডিটারমিনার্স কি? যে ডিটারমিনার্স গুলো এই ইন্টারেস্ট রেটটা কি হারে, কিভাবে, কেমন পরিমাণে নির্ধারিত হবে তার উপর একটা প্রভাব বিস্তার করে। সেই বিষয়গুলো কি কি? একটা হচ্ছে ডিমান্ড অফ মানি, মানে হচ্ছে যে যারা ওই ঘাটতি শ্রেণীর কারা। আর হচ্ছে সাপ্লাই অফ মানি, এই ঘাটতি শ্রেণীকে যারা উদ্ধৃত সারপ্লাস ইউনিটের কনজিউমার যারা অর্থ প্রোভাইড করবে। আর হচ্ছে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স,
সরকার এই ক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করে। এই তিনটা ফ্যাক্টর কিন্তু ইন্টারেস্ট রেটটা ডিটারমাইন করতে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, তারপরে ডিটেলসে চলে যাচ্ছি। দিস ডিটারমিনার্স, এই যে ডিটারমিনার্স গুলো যেগুলো ইন্টারেস্ট ধার্য করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, ক্যান বি ম্যানেজড, এখানে বলে দিয়েছি ক্যান বি ম্যানেজড by the following 3 steps to have a effective interest rate at different levels. বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যখন ইন্টারেস্ট রেট ধার্য করতে হবে তখন নিম্নোক্ত 3টি ধাপের আলোকে এই ইন্টারেস্ট রেট যে ডিটারমিনার্স গুলো আছে সেগুলোকে আমরা ম্যানেজ করব। সেগুলো কি, প্রথম হচ্ছে দ্য ডিমান্ড অফ মানি, যেটা বলেছিলাম এটাকে কিভাবে ম্যানেজ করা হবে। দ্য ডিমান্ড অফ মানি উইল বি রেজড ফ্রম এ বিজনেস অর্গানাইজেশন and that would be used to purchase land, equipment, raw materials, etc. এখানে যেটা বলা হচ্ছে যে ডিমান্ড অফ মানিটা সৃষ্টি হবে যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনার জন্য। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে যে র ম্যাটেরিয়ালস কস্ট লাগে বা ইকুইপমেন্ট পারচেস করতে হয় বা ল্যান্ড পারচেস করতে হয়, সেই সকল ক্ষেত্রে এই অর্থটা ব্যবহৃত হবে, ক্যাপিটাল অ্যামাউন্টটা। তারপরে যেটা ছিল দ্য ইনিশিয়াল মানি সাপ্লায়ার উইল বি দ্য কনজিউমার, ওই যে সারপ্লাস ইউনিট বলেছিলাম তারা হবে যারা কিনা ডেফিসিট ইউনিটের ঘাটতি শ্রেণীর অর্গানাইজেশন গুলোকে মানি সাপ্লাই করবে, তারা হবে মূলত সাধারণ কনজিউমার, ভোক্তা সাধারণ। আচ্ছা, লাস্টে যেটা ছিল গভর্নমেন্টস ডিমান্ড এন্ড সাপ্লাই অফ মানি উইল বি ফিক্সড অ্যান্ড মডার্নাইজড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে গভর্নমেন্ট কিভাবে ইনফ্লুয়েন্স করে। গভর্নমেন্ট কিন্তু নিয়ম নীতি নির্ধারণ করে যে একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, এগুলো কিন্তু সরকার প্রধান কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়। এখন সরকার আবার কি করে, এই যে প্রাইভেট অর্গানাইজেশন গুলো আছে এগুলিকে কন্ট্রোলে রাখার জন্য তার সরকারি কিছু অর্গানাইজেশন থাকে যেগুলো আলোকে সরকার তার মানি ডিমান্ড এবং সাপ্লাইটা পূরণ করে। আচ্ছা, তাহলে সরকার কিছু সিকিউরিটি সেল করে, গভর্নমেন্ট সিকিউরিটিজ যেগুলো আমরা জানি, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি নোট, এগুলো বিক্রির মাধ্যমে সরকার কি করে, কনজিউমারের কাছ থেকে অর্থ কালেক্ট করে নেয়। আচ্ছা, যাই হোক, এখন সেন্ট্রাল ব্যাংক করবে কি, গভর্নমেন্টের এই যে প্রসিডিউর গুলো সেগুলোকে কন্ট্রোল করবে এবং যদি আধুনিকীকরণের প্রয়োজন হয় তাহলে সেটার দায়িত্ব থাকবে সেন্ট্রাল ব্যাংকের উপর। এতটুকু গেল ডিটারমিনার্স গুলো। এরপরে চলে যাব আমরা ইন্টারেস্ট রেটের টাইপ সম্পর্কে। এতক্ষণ জানলাম যে ইন্টারেস্ট রেটটা কি, ইন্টারেস্ট রেটটা কিভাবে ধার্য করা হয়, কোন কোন বিষয়কে কনসিডার করে ধার্য করা হয়। এখন জানবো যে ইন্টারেস্ট রেটের টাইপস গুলো, অনেক রকমের টাইপস হতে পারে, কিন্তু বেসিক্যালি ইন্টারেস্ট রেটটা আর দু ধরনের হয়ে থাকে। একটা কি রিয়েল রেট অফ ইন্টারেস্ট বা রিটার্ন, আরেকটা হচ্ছে নমিনাল রেট অফ ইন্টারেস্ট বা রিটার্ন। দুটোর মধ্যে পার্থক্য কি, যদি এটার সংজ্ঞাটা আমরা একটু পড়ি তাহলেই বুঝে যাব। প্রথম যেটা, দ্য রিয়েল রেট। দ্য রিয়েল ইন্টারেস্ট রেট is the rate of interest an investor, saver or lender receives after allowing for inflation. ঠিক আছে, ওরা কি করবে যে ইনফ্লেশন রেটটাকে কনসিডারেশনে রাখবে, যে বর্তমানে ওই ইকোনমিতে, যে কোনো দেশের ইকোনমিতে কত পরিমাণে ইনফ্লেশন রেট চলছে সেইটা কনসিডার করে যে ইনফ্লেশন রেটটাকে ডিটারমাইন করা হয় বা ধার্য করা হয় সেটা হচ্ছে রিয়েল রেট অফ ইন্টারেস্ট। অপরদিকে নমিনাল কি করবে, nominal interest rate refers to the interest rate before taking inflation into account. এটা কি করবে, ইনফ্লেশন রেটটাকে তাদের কনসিডারেশনে বা চিন্তা ভাবনার মধ্যে না রেখে ওরা এভারেজে একটা রেট ধরে দিবে যে এত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে। এটা হচ্ছে কি নমিনাল রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা,
রিয়েলটা আরেকটু ডিটেলসে পড়ি, সেটা কি? This means it adjusts for inflation and gives the real rate of a bond or loan. এর মানে হচ্ছে যে কোনো বন্ড বা লোনের বিপরীতে অ্যাকচুয়ালি কতটুকু ইনফ্লেশন রেটটা বাদ দিয়ে কতটুকু রেট ধার্য করা যায় সেটা হচ্ছে রিয়েল রেট থেকে জানা যাবে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা কি? সাপোজ আ ব্যাংক suppose a bank loans a person টাকা 20 lakh to purchase a car at 6%. হ্যাঁ, একটা ব্যাংক একজন লোককে কি দিবে? 20 লক্ষ টাকা লোন দিবে 6% ইন্টারেস্ট রেটে একটা গাড়ি কেনার জন্য। The nominal interest rate is not factoring in inflation. নমিনাল ইন্টারেস্ট রেটটা কি করবে? ফ্যাক্টর করবে না, কাউন্ট করবে না এক্ষেত্রে ইনফ্লেশন রেটটা। কিন্তু ধরে নেওয়া যাক অ্যাজিউম দ্য ইনফ্লেশন রেট ইজ 4%, ধরে নেওয়া হলো তখন যে সময় ওই ব্যক্তি লোন নিচ্ছে তখন ওই সোসাইটিতে বা ওই ইকোনমিতে ইনফ্লেশন রেট ছিল 4%। Thus the real interest rate the borrower is paying is 2%. তার মানে হচ্ছে যে লোন নিচ্ছে সে কিন্তু শুধুমাত্র 2% হারে রিটার্ন দিচ্ছে, কারণ 4% তো ইনফ্লেশনেই চলে যাচ্ছে। দ্য রিয়েল ইন্টারেস্ট রেট দ্য ব্যাংক ইজ রিসিভিং ইজ 2%, ব্যাংকের ক্ষেত্রেও তাই। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে রিয়েল রেট ইকুয়ালস টু নমিনাল রেট মাইনাস ইনফ্লেশন রেট। এটাকে যদি আমরা সূত্রের আলোকে প্রকাশ করি তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম। আচ্ছা, the real rate can be পজিটিভ অর নেগেটিভ। যেহেতু এখানে ইনফ্লেশন রেটটাকে কনসিডারেশন আনা হচ্ছে, তাই রিয়েল রেট অফ ইন্টারেস্টটা কিন্তু পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। আচ্ছা, এখন নমিনালের সাইডে আরেকটু আলোচনা করি। নমিনাল ক্যান অলসো refer to the advertised or stated interest rate on a bond without taking into account any fees or compounding of interest. আচ্ছা, নমিনাল রেটটাকে আমরা কি ওই যে যেমন বুক ভ্যালু বলি না, সেরকমই ধরে নেওয়া যায় নমিনাল ভ্যালুটাকে, যে যা ইন্টারেস্ট রেট বলেছে সেটাই, এখানে আর কিছু কনসিডারেশনে থাকবে না। এটার একটা এক্সাম্পল দেওয়া যাক। ইফ ইউ বড়ো টাকা 1 lakh at 6% interest rate, you can expect to pay টাকা 6,000 in interest without taking inflation in account. আচ্ছা, যদি 6% ইন্টারেস্টে তুমি 1 লক্ষ টাকা লোন নাও তাহলে তুমি ধরে নিবে যে তুমি 6,000 টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছ, কারণ যেহেতু এখানে ইনফ্লেশন রেটটাকে কনসিডার করা হচ্ছে না। The disadvantage to take nominal interest rate is that it does not adjust for the inflation rate. তো আগে বারে বললাম the nominal rate is always positive. এটা সবসময় পজিটিভ হবে, কারণ এখানে তো নেগেটিভ কিছু অ্যাডজাস্টই হচ্ছে না। ওকে, তাহলে এটা সূত্রটা দাঁড়াবে এইভাবে। এখানে সূত্রটা দেওয়া হলো, এটার আলোকে তোমরা এখন এই দুইটাকে কম্বিনেশন করে একটা এক্সাম্পল তুলে ধরলাম। সেটা কি? মিস্টার আনিস ডেপোজিটেড টাকা 2 lakh in bank and bank pay 8% interest annually. The amount into 4% in inflation. What is the real rate of interest Mr. Anis earned? তাহলে যেখানে নমিনাল ইন্টারেস্ট রেটটা একটা ব্যাংকে মিস্টার আনিস কিছু টাকা ডিপোজিট করলো, সেখান থেকে সে 8% হারে অ্যাকচুয়ালি রিটার্ন পাবে বা ইন্টারেস্ট পাবে, হ্যাঁ, আর ওই ইকোনমিতে 4% ইনফ্লেশন চলছিল, তাহলে সে আসলে তার রিয়েল রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট পাবো সে অ্যাকচুয়ালি কত পাচ্ছে, সেই রেটটা আমরা কিভাবে পাবো সেটা কিন্তু নিচের সূত্রতে আমরা দেখিয়ে দিলাম যে রিয়েল বা অ্যাপ্রক্সিমেট রিয়েল রেট অফ রিটার্ন ইকুয়ালস টু nominal rate of interest minus inflation rate equals to, আমরা যেটা দেখছি যে অ্যাকচুয়ালি সে 4% ইন্টারেস্ট রেট পাচ্ছে, ইন্টারেস্ট বাবদ মাত্র 4% পাচ্ছে, যদিও ওখানে বলা ছিল যে ব্যাংক তাকে 8% হারে ইন্টারেস্ট দিবে অ্যানুয়ালি, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি গেইন করছে কত? 4%। এই ছিল আমার নমিনাল এবং রিয়েল রেট অফ ইন্টারেস্টের যে ডিফারেন্সটা সেটা, এবং এই রিলেটেড কিন্তু অনেকগুলো ম্যাথস
তোমাদের বইতে আছে, এগুলো করে আশা করছি এই আলোচনার প্রেক্ষিতে তোমরা বুঝতে পেরেছো এবং ম্যাথগুলো সুন্দরভাবে করতে পারবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা জানবো রিস্ক এন্ড রিস্ক প্রিমিয়াম সম্পর্কে। রিস্ক সম্পর্কে তোমরা অলরেডি অনেক পড়েছো। তোমাদের বিবি অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স একটা কোর্স ছিল, যেখানে রিস্ক এন্ড রিটার্নের পর আলাদা একটা চ্যাপ্টার ছিল। ওখানে রিস্ক সম্পর্কে তোমরা ডিটেলস জেনেছো। আজকে আমরা রিস্ক সম্পর্কে অল্প জানবো, কিন্তু রিস্কের একটা পার্ট সম্পর্কে বেশি জানবো। যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তাই আমরা আজকে পোর্টফোলিও রিস্ক সম্পর্কে বেশি জানবো। তারপরে প্রথমে রিস্ক বিষয়টা কি সেটা আমরা দেখি। আচ্ছা, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যবসা করতে যাবে, তাকে কিন্তু অনেক ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। যেমন সে কি ধরনের বাজারে ব্যবসা করতে চায়, সেই বাজারের প্রতিযোগী কেমন, সেই বাজারের কাঁচামালের সাপ্লাই কেমন, শ্রমিকের সাপ্লাই কেমন, সেই বাজারে টিকে থাকার যে সম্ভাবনা বা অধিক লাভ করার সম্ভাবনা কতটুকু, রিস্ক ফ্রি অ্যাসেট কতটুকু, রিস্কি অ্যাসেট কতটুকু, অনেক 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 ধরনের প্রতিবন্ধকতা থাকে। যে সকল প্রতিবন্ধকতার কারণে আমাদের যে আকাঙ্ক্ষিত রিটার্ন সেটা কিন্তু কমে যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে বেশিও হতে পারে। আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসা করার পর যখন আমি দুটার আমার এক্সপেক্টেড রিটার্ন এবং অ্যাকচুয়াল যে রিটার্নটা আসবে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করব, সেই ডিফারেন্সিয়েশনের ফলে যে অ্যামাউন্ট আসবে সেটা যদি আমার এক্সপেক্টেড রিটার্নের থেকে অনেক কম আসে, তাহলে ওটাই কিন্তু আমার জন্য রিস্ক। এই সংজ্ঞাটা এখানে বলা হচ্ছে যে রিস্ক ইজ দ্য চান্স অর প্রবাবিলিটি দ্যাট সাম আনফেভারেবল ইভেন্টস উইল অকার। আচ্ছা, it also can be defined as the variability of expected outcome from actual outcome. যেটা এতক্ষণ বললাম ঠিক সেই কথাটা এখানে বলা হচ্ছে। এখন চলে যাই যে পোর্টফোলিও রিস্কটা কি। আচ্ছা, আমরা জানি পোর্টফোলিও মানে হচ্ছে আমার যে টোটাল ক্যাপিটাল আছে সেটাকে আমি একটা সেক্টরে ইনভেস্ট না করে, একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে, ভাগ ভাগ করে কয়েকটা সিকিউরিটিতে ইনভেস্ট করব। কেন? যদি একটা সিকিউরিটিতে আমি লসের সম্মুখীন হই, তাহলে অন্য যে সকল সিকিউরিটিতে আমি ইনভেস্ট করেছি সেগুলোর রিটার্ন দিয়ে যেন আমি এই লসটাকে কভার করতে পারি। এই যে সিস্টেম বা প্রসিডিউর, এটাকেই বলা হয় কিন্তু পোর্টফোলিও। তো পোর্টফোলিও রিস্কটা কি এখানে বলেছি, সেটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক ইজ নট দ্য রিস্ক of the individual securities held in the portfolio. তার মানে হচ্ছে একটা পোর্টফোলিওতে অনেক ধরনের সিকিউরিটি থাকে, সেগুলোর আলাদা আলাদা ভাবে যে রিস্ক থাকে, সে আলাদা আলাদা রিস্কটাকে মেজার করা বা কনসিডারেশনে আনা কিন্তু পোর্টফোলিও রিস্ক না। সেই সবগুলোকে একসাথে একটা কম্বিনেশন করতে হবে। সেটা এখানে বলা হচ্ছে টু ডিটারমাইন দ্য পোর্টফোলিও রিস্ক we have to consider the interrelationship or commitments among the security returns. যে সিকিউরিটি রিটার্ন গুলো আছে সবগুলোর রিস্ক গুলোকে একসাথে সমন্বয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, now the question is how to measure the interrelationships in security returns. এই যে সিকিউরিটি রিটার্নস গুলো আলাদা আলাদা ভাবে আসবে, তাদের মধ্যে একসাথে একটা কম্বিনেশন আমরা কিভাবে করব? এই কম্বিনেশনটা করার জন্য আমরা কি করব, স্ট্যাটিস্টিক্যাল দুইটা টার্মস আমরা ইউজ করব ক্যালকুলেশন করার জন্য। দেয়ার আর টু ওয়েজ স্ট্যাটিস্টিক্যাল মেজারিস লাইক কোরিলেশন কোএফিশিয়েন্ট এন্ড কোভ্যারিয়েন্স। এই দুইটা টার্মসের আলোকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে পোর্টফোলিও রিস্কটাকে মেজার করতে পারি। এখন দেখা যাক একটা এক্সাম্পলের আলোকে যে এটা কিভাবে সম্ভব। এই যে দেখো, এখানে আমি দুইটা সিকিউরিটি উল্লেখ করেছি, একটা হচ্ছে এক্স এবং ওয়াই সিকিউরিটি বা অ্যাসেট, যেখানে আমি ইনভেস্ট করেছি, এবং সেখান থেকে আমার যে রিটার্নটা এসছে এবং সেই দুইটার আলাদা আলাদা করে যে রিস্ক গুলো ছিল সেগুলো কিন্তু এখানে আমি উল্লেখ করেছি। যেমন
The expected return of X is 15%, expected return of 20%. Expected এখানে risk level of asset X is 10%, risk level of asset Y is 20%. তাহলে এই দুইটা সিকিউরিটি বা অ্যাসেটের একসাথে যে রিটার্ন গুলো আসছে সেগুলোকে একসাথে কনসিডার করে একটা পোর্টফোলিও রিটার্ন আমাকে মেজার করতে হবে এবং সেইটার উপর ভিত্তি করে আমাকে এদের এই দুইটা অ্যাসেটের যে আলাদা আলাদা রিস্ক লেভেল আছে রিস্ক মেজার করা হয়েছে সেগুলোকে একসাথে কম্বিনেশন করে একটা পোর্টফোলিও রিস্ক বের করতে হবে। তাহলেই ওই পোর্টফোলিও থেকে আমার কতটুকু ঝুঁকির বিপরীতে আমি কতটুকু রিটার্ন পেয়েছি সেটা কিন্তু আমার সেটা কিন্তু আমি বুঝে যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসবে যে একটা পোর্টফোলিওতে যেহেতু এখানে দুইটা সিকিউরিটি, এই দুইটা সিকিউরিটি বা অ্যাসেট এদের অবস্থান কতখানি, মানে হচ্ছে এদের কোন অংশে কোন অ্যাসেটে বেশি ইনভেস্ট করা হয়েছে কোন অ্যাসেটে কম ইনভেস্ট করা হয়েছে সেটা জানতে পারবো এদের ওয়েট দেখে, যেটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ডাব্লিউ অফ এক্স ইকুয়ালস টু 0.5, W of Y equals to 0.5। তার মানে হচ্ছে দুইটা অ্যাসেটে একটা পোর্টফোলিও যে দুইটা অ্যাসেট আছে এক্স এবং ওয়াই দুইটার অ্যাসেটের উপরে সমান ইনভেস্টমেন্ট করা হয়েছে, দুইটার ওয়েট হচ্ছে সমান। আচ্ছা, এখন এখানে প্রশ্ন তো আমার রিকোয়ারমেন্টস কিন্তু বলেই দিয়েছে যে কম্পিউট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পোর্টফোলিও ইফ correlation coefficient correlation xy equals to 0.4 বা 40%। এখানে আমার এই দুটোকে কম্বিনেশন করতে গেলে যেহেতু আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং কোভেরিয়েন্সের আলোকে এদের রিটার্ন এবং রিস্কটা মেজার করব, সে কারণে আমার কোরিলেশনের পরিমাণটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করতে গেলে পোর্টফোলিও রিটার্ন করতে গেলে যে সূত্রটা লাগবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা সূত্রটা অলরেডি হয়তো করেছো, এখন আরেকবার দেখে নাও। ওকে, আশা করি দেখেছো। আচ্ছা দেখো, এখানে আমরা পোর্টফোলিও রিটার্ন পাচ্ছি কত, 17.5%। আচ্ছা, এখন আমরা পোর্টফোলিও রিস্কটা মেজার করছি। এখানে যে রুট সাইনটা আছে এটা কিন্তু টোটাল সূত্রটার উপরে আছে, এটা ড্রাগ হয়নি, যাই হোক। এখন সূত্রটা এখানে উল্লেখ করা হয়েছে, সূত্রটার আলোকে দেখতে পাচ্ছি যে আমাদের পোর্টফোলিও রিস্কটা কত, 12.85%। দেখো, আমরা এই পোর্টফোলিওতে 17% রিটার্ন পেয়েছি এবং এই 17% রিটার্ন গেইন করার জন্য আমাকে 12.85% দ্যাট ইজ 13% পর্যন্ত কিন্তু রিস্ক বহন করতে হয়েছিল। কিন্তু এটাই যদি আমরা আলাদা আলাদা ভাবে দেখি তাহলে কিন্তু আমাদের পক্ষে এই পোর্টফোলিওটা আমাদের জন্য লাভজনক নাকি লসজনক নাকি লস সেটা বোঝা যাচ্ছিল না। কারণ দেখো, অ্যাসেট হারের উপরে যে রিটার্ন আসছে সেখান থেকে রিস্ক লেভেলটা কম, আবার কিন্তু অ্যাসেট আর ওয়াই থেকে যে রিটার্ন এসছে সেটা এবং তার রিস্ক লেভেলটা কিন্তু সমান। এক্ষেত্রে মনে হচ্ছে আয়ও নেই ব্যয়ও নেই। আবার ওই অ্যাসেট এক্স এ মনে হচ্ছে অনেক আয় কিন্তু ঝুঁকি কম, কিন্তু আসলে অ্যাকচুয়াল যে মানে পিকচারটা সেটা কিন্তু আমরা পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্ক দেখলে বুঝতে পারছি যে আসলে এই পোর্টফোলিওটা আমাদের জন্য বা ইনভেস্টমেন্টটা আমাদের জন্য লাভজনক। আচ্ছা, গেল। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে রিস্ক প্রিমিয়াম সম্পর্কে। আচ্ছা, রিস্ক প্রিমিয়ামটা কি? এখানে বলা হচ্ছে যে রিস্ক প্রিমিয়াম ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন অ্যান অ্যাসেট অ্যান্ড দ্য রিস্ক ফ্রি রেট। আচ্ছা, এখানে একটু বলে নিই যে যারা ইনভেস্টর, যারা আমাদের মতো সাধারণ ভোক্তা তারা কি করে, তাদের কাছে কিন্তু অপশন থাকে যে তারা তাদের ক্যাপিটালটুকু কোথায় ইনভেস্ট করতে চায়। স্বাভাবিকভাবেই যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কি করবে, তার সঞ্চিত অর্থ একটা সিকিউরড সেক্টরে ইনভেস্ট করতে চাইবে। কারণ সিকিউর সেক্টরে ইনভেস্ট করলে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সিকিউর থাকে এবং সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই বেনিফিট পাওয়ার আর আশা করতে পারে। কিন্তু সে যদি মার্কেট সিকিউরিটিতে ইনভেস্ট করে তাহলে কিন্তু তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেশি রিস্কের মধ্যে পড়ে যায়। তাহলে কেন মানুষ
বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাপিটালটা শুধুমাত্র রিস্ক ফ্রি সিকিউরিটিতে ইনভেস্ট না করে রিস্কি মার্কেট সিকিউরিটিতে ইনভেস্ট করে? এর মূল কারণ হচ্ছে তারা জানে রিস্ক ফ্রি সিকিউরিটিতে যদি তারা একটা নির্দিষ্ট হারে রিটার্ন পাবে ঠিকই, কিন্তু সে যদি একটা রিস্কি সিকিউরিটিতে ইনভেস্ট করে তাহলে হয়তো তার রিটার্ন পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যেতে পারে। তার মানে কি, সে একটু এক্সট্রা রিটার্ন পাওয়ার জন্য একটু এক্সট্রা রিস্ক কিন্তু নিচ্ছে। এই যে সে এক্সট্রা একটু পাওয়ার জন্য এক্সট্রা ঝুঁকিটা নিচ্ছে, এটাকেই বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম, যেটা এই সংজ্ঞাতে আমি বলে দিয়েছি। এখন একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা কি, if Mr. A invested risk-free government treasury bills, he will get 6% rate of return. On the other hand, he will get 10% return from market investment. Here, what is the risk premium? এর যে সূত্রটা আছে, সূত্রটা দেখলেই কিন্তু বোঝা যায়। যেমন আরপি দ্বারা বোঝাচ্ছি রিস্ক প্রিমিয়াম ইকুয়ালস টু মার্কেট রিটার্ন মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি রেট। তাহলে দেখা যাচ্ছে উপরে যে এক্সাম্পলটা ছিল সেটার যে ইনফরমেশন গুলো আছে ওগুলো যখন আমি সূত্রের মধ্যে বসাচ্ছি তাহলে দেখতে পাচ্ছি যে আমি 4% রিস্ক প্রিমিয়াম পাচ্ছি। আমি একটা রিস্কি সিকিউরিটিতে মার্কেট সিকিউরিটিতে ইনভেস্ট করে আরো 4% অধিক গেইন করছি। এটাই হচ্ছে আমার রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, এতক্ষণ জানলাম ইন্টারেস্ট রেট বা রিটার্ন, তারপর হচ্ছে রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করব, পোর্টফোলিও রিটার্নটা, তারপরে হচ্ছে যে কিভাবে আরো রিস্ক প্রিমিয়ামটা আমরা গেইন করব। এখন জানবো এই যে রিটার্নটা আমরা পাচ্ছি সেই রিটার্নটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করব এবং ভ্যালু অ্যাট রিস্ক ওই এটার ভ্যালুটা কি। আচ্ছা, প্রথমেই চলে যাই যে রিটার্ন ডিস্ট্রিবিউশনটা কি। Income received on an investment and any changes in price usually expresses as a percent of the beginning market price of the investment is called return. Investment returns can be expressed in two ways: টাকা returns, rate of returns or percentage returns. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে রিটার্নটা পাই সেই রিটার্নটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাকা রিটার্ন আর একটা হচ্ছে রেট অফ রিটার্নস আর পার্সেন্টেজ রিটার্নস। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু নিচের আলোচনা থেকে বুঝতে পারবো। প্রথম হচ্ছে টাকা রিটার্ন। টাকা রিটার্ন অর ইনকাম ইজ দ্য পিরিয়ডিক ক্যাশ ফ্লো পেইড টু দ্য ইনভেস্টর। ঠিক আছে, টাকা রিটার্নটা কি হবে, নির্দিষ্ট পিরিয়ড পর পর একটা ক্যাশ ফ্লো হবে, ইনফ্লো অথবা আউটফ্লো দুটোই হতে পারে। সাম ইনভেস্টমেন্ট পেজ নো ইনকাম অ্যান্ড আদার্স পে আর রিলেটিভলি হাই অ্যামাউন্ট। কোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হয়তো বা কোনোই আয় হচ্ছে না, আবার কোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অনেক ভালো একটা অ্যামাউন্টও চলে আসতে পারে। সাম ইনভেস্টমেন্টস পে আ ফিক্সড অ্যামাউন্ট ইচ ইয়ার। কোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হয়তো বা নির্দিষ্ট হারে আমরা রিটার্ন পাচ্ছি। অন আদার ইনভেস্টমেন্ট ইনকাম ভ্যারি কোয়াইট আ বিট ফ্রম ইয়ার টু ইয়ার। বছরে বছরে সেটা চেঞ্জও হতে পারে। এটা ছিল টাকা রিটার্নের যে প্রসিডিউরটা সেটা। এখন দেখবো আমরা পার্সেন্টেজ রিটার্ন। দ্য আদার সোর্স অফ ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ প্রাইস চেঞ্জ। We refer to an increase to the in the price of an investment as a capital gain, or a decrease in the price of an investment is referred to as capital loss. আচ্ছা, যদি প্রাইস লেভেলটা বাড়ে কোন একটা ইনভেস্টমেন্টের রিটার্নের কারণে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের ক্যাপিটালটা গেইন হচ্ছে। যখনই প্রাইস লেভেল বাড়বে, একটা সিকিউরিটির প্রাইস লেভেল বাড়ে, তখন কিন্তু ওই সিকিউরিটির ভ্যালু মার্কেটে অনেক বেড়ে যায়। এর ফলে কি হয়, অনেক ক্যাপিটাল কালেক্ট করা সহজ হয়ে যায় এবং এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। আরেকটা বিষয় হচ্ছে, যদি ওই সিকিউরিটির প্রাইস মার্কেটে কমতে থাকে তাহলে ওই সিকিউরিটির কোম্পানির ভ্যালু কমতে থাকে, ওই শেয়ারের ভ্যালু কমতে থাকে। এতে করে ক্যাপিটাল কালেক্ট করাটা একটু কষ্টকর হয়ে যায় এবং এটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল লস। আচ্ছা, ভ্যালু অফ এ স্টক। ভ্যালু অফ এ স্টক ডিপেন্ডস অন ইটস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তার মানে হচ্ছে যে আমাদের যে কোনো স্টকের ভ্যালুটা সেই স্টকের বিপরীতে রিটার্ন কেমন আসছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি দেখা যায় যে কোম্পানির
এক্সপেক্টেড রিটার্নের লেভেলটা খুব ভালো থাকে, প্রতি বছর হয়তো বা এক্সপেক্টেড রিটার্ন লেভেলটা বাড়ছে, তাহলে কি হবে, ওই কোম্পানির সিকিউরিটি বা স্টকের প্রাইস বেড়ে যাবে এবং তার ভ্যালুটাও বাড়তে থাকবে। এই যে স্টক প্রাইসটা বাড়া কমার যে ঝুঁকিটা, এটা হচ্ছে ভ্যালু অ্যাট রিস্ক। আচ্ছা, নর্মালি এখন রিটার্ন ডিস্ট্রিবিউশন সম্পর্কে আরেকটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে নর্মালি আর রিটার্নস আর ডিস্ট্রিবিউটেড টু দ্য শেয়ার হোল্ডার্স অফ এ ফার্ম। সাধারণত যেটা আমরা জানি যে ফার্মের যারা শেয়ার হোল্ডার আছে তারাই মূলত রিটার্নটা পাবে। এখন এই রিটার্নটা কিভাবে পাবে সেটা প্রদান করার জন্য দুইটা টেকনিক অবলম্বন করা হয়। সেগুলোকে কি, নাম্বার 1 হচ্ছে ডিস্ট্রিবিউশন শুড বি ডান ইন আ সিস্টেমেটিক ওয়ে, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে ডিস্ট্রিবিউশনটা করতে হবে। সেই সিস্টেমেটিক ওয়েটা কি, ইট উড বি ডিটারমাইন্ড থ্রু 2 প্যারামিটার্স, দেয়ার মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্যাট ইজ যে ওই স্টকের বা সিকিউরিটির যে রিটার্ন লেভেল এবং তার রিস্ক লেভেল, সেটাকে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা স্ট্যাটিস্টিক্যাল টার্মসের মাধ্যমে ক্যালকুলেশন করে দুইটার একটা কম্বিনেশন করব, করে তারপরে যে রিটার্নটা পাবো আমরা সেটাই আমরা মূলত ডিস্ট্রিবিউট করব। সেকেন্ড টেকনিক কি, ডিস্ট্রিবিউশন থ্রু দ্য ওয়েটস অফ দ্য স্টক হোল্ডার্স। আরেকটা হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশন করব, হয়তো আমি রিটার্নটা ক্যালকুলেশন করলাম, পোর্টফোলিও রিটার্নটা বা যে কোনো সিকিউরিটি রিটার্নটা ক্যালকুলেশন করলাম, করার পরে এটাকে কোন অ্যাসেটের কোন স্টক হোল্ডার্স কতটুকু পরিমাণে ইনভেস্ট করেছে ওই তার ওই ক্যাপিটালের ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, এখন গেলে টেকনিক্স গুলো, আর এরপরে দেখবো যে স্টেপস, কোন স্টেপস গুলো ফলো করে এই ডিস্ট্রিবিউশন কার্যক্রমটা চালানো হবে। সেগুলোকে কি, বেশ কিছু আছে। এক নম্বরে যেটা, নাম্বার 1-এ যেটা বলা হচ্ছে, নেট ইনকাম হ্যাভ টু ক্যালকুলেট আফটার সার্টেন পিরিয়ড। এটা তো বললামই। স্পেসিফিক রুলস হ্যাভ টু ফলো টু রিটার্ন ডিস্ট্রিবিউশন, যে উপরে যে দুটো রুলস এর কথা বলা হলো বা টেকনিক্স এর কথা বলা হলো। রিটার্ন উড ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য রেট অফ ক্যাপিটাল, ওই যে ওয়েট যেটা বললাম। ফিউচার রিস্ক হ্যাভ টু বি মেজার্ড, অবশ্যই রিটার্নটা ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আগে চিন্তা করে নিতে হবে যে ফিউচারে আমার রিস্ক কতখানি। যদি দেখি যে ফিউচারে আমার হয়তো বা প্রতিষ্ঠানের জন্য আরো বেশি রিস্ক বহন করতে হতে পারে, তখন কিন্তু রিটার্ন লেভেলটা আমার কমে যাবে। আমি কম রিটার্ন দেব, রিটার্ন থেকে কিছু কিন্তু প্রতিষ্ঠানের ফিউচার ডেভেলপমেন্টের জন্য আমি রেখে দিব। এভারেজ ইনকাম or return have to be calculated. Risk and return of an investment have to be adjusted, have to determine the income after tax and other cost, reserve income have to maintain. আর লাস্ট ওয়ান যেটা বললাম, ইনকাম শুড বি ডিস্ট্রিবিউটেড বাই কনসিডারিং দ্য ইকোনমিক্যাল, পলিটিক্যাল এন্ড আদার সিচুয়েশনস। সেটা হচ্ছে যে যে কোনো ইকোনমির যে ওই তৎক্ষণাৎ বা ওই সময় ব্যবসা প্রতিষ্ঠানের ইকোনমিক্যাল, পলিটিক্যাল এবং আদার যে সকল সিচুয়েশন, যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এগুলোর কারণে ওই প্রতিষ্ঠানের তখনকার বা বর্তমান সিচুয়েশন বা অবস্থান বুঝেও কিন্তু রিটার্নটা ডিস্ট্রিবিউট করতে হবে। যেমন ধরা যাক বর্তমান সময়ের কথাই যদি আমরা বলি, বর্তমানে যেই মহামারীর সময় চলছে, এখন কিন্তু চাইলেই যে কোনো প্রতিষ্ঠান তার রিটার্নের টোটালটা তার শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারবেও না, করতে চাইবেও না। কারণ হচ্ছে এতে করে তার ফিউচার যে রিস্কটা আছে, টিকে থাকার যে সম্ভাবনা, সেটা কিন্তু কমে যাবে। সে কারণে সে যেটা করবে যে হ্যাঁ, আমি হয়তোবা আমার রিটার্ন লেভেলটা এখন যা পাচ্ছি এখান থেকে আমি বেশি মাত্রায় প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য রেখে দিব, স্টক হোল্ডারদেরকে অল্প দিব। ইন ফিউচারে যখন পরিস্থিতি ভালো হবে, প্রতিষ্ঠানের ইকোনমিক কন্ডিশন আরো ভালোর দিকে যেতে থাকবে, তখন হয়তো আমি রিটার্নটা অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে চিন্তা করেও কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের রিটার্নটা ডিস্ট্রিবিউশন করে থাকে। এতক্ষণ আমরা অনেক আলোচনা করলাম চ্যাপ্টার 1 সম্পর্কে। এখন হচ্ছে তোমাদের এন্ড, দিস ইজ দ্য এন্ড অফ চ্যাপ্টার 1 এন্ড থ্যাংক ইউ। আশা করছি তোমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছো এবং এগুলো কাজে লাগাবে।